আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তারিম তখন পার্টি অফিসে একটা মিটিং শেষ করেই মাত্রই বসলো। সামনে মেয়র নির্বাচন, প্রায় প্রতিদিনই তার নিকট বিভিন্ন প্রার্থীর লোক এসে ভিড় করে। আপাতত তার সামনেই বসে আনোয়ার হোসেন, এইবার মেয়র পদে দাঁড়াবে সে। তারিম ব্যক্তিগতভাবে লোকটাকে বেশ একটা পছন্দ করে না। লোকটা বেশ ধুরন্ধর প্রকৃতির, যা তাহরিমের মোটেও পছন্দ না। মিস্টার আনোয়ার, আপনি আমার থেকে বয়স অনেক বড়, আমি আপনাকে সম্মান করি। রাজনীতিতেও আমার আগেই আপনার আগমন, তাই বলে এই ভাববেন না আপনার সকল অন্যায় প্রস্তাব আমি গ্রহণ করব। আপনি যদি মনে করে থাকেন আমি আপনার এই প্রস্তাব মেনে নেব, তাহলে তাহরিম তালুকদারকে আপনি চিনতেই পারেননি। তাহরিম বেশ শান্ত কণ্ঠে কথাগুলো বলে সামনে তাকালো। আনোয়ার হোসেন নিজের পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে বাঁকা হাসলো। আপনি বেশ বুদ্ধিমান ছেলে তাহরিম তালুকদার। আপনার মতো সব থেকে আজ পর্যন্ত কেউ গদিতে বেশি দিন টিকতে পারেনি। টেবিলের উপর দিয়া কিছু না নেন, তবে নিজ দিয়ে নিতে হয়, এটা এখন ট্রেন্ড হয়ে গেছে। তাহরিম তালুকদার, আমার প্রস্তাবটা মাইনা নেন, আপনারও সুবিধা সাথে আমারও। কথাটা বলেই ঘাড় ঘুরিয়ে আনোয়ার হোসেনের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে একটা ব্রিফকেস টেনে টেবিলে রাখলো। তাহরিম বুড়ুকুচকে তাকালো সেদিকে। আনোয়ার ব্রিফকেসের পিন খুলল। ব্রিফকেসটা খুলতেই তাহরিমের সামনে দৃশ্যমান হলো এক ব্রিফকেস ভর্তি টাকা। আনোয়ার হোসেন ব্রিফকেসটা তাহরিমের দিকে ঠেলে দিতেই তাহরিম মুচকি হেসে ব্রিফকেসটা নিজের কাছে টেনে নিল, যা দেখে আনোয়ার হোসেন বাঁকা হাসলো। তাহরিম ব্রিফকেসটা ভালোভাবে দেখে সেটা বন্ধ করে দিল আর সেটাকে ঠেলে আনোয়ার হোসেনের দিকে দিয়ে বলল, সব ট্রেন্ডে তাহরিম তালুকদার গা ভাসায় না মিস্টার আনোয়ার। আমার গদির চিন্তা না হয় আমাকেই ভাবতে দেন। আপনারা এত কিছু ভাবলে আমি কি ভাববো বলেন তো? আর এত টাকা আমাকে না দিয়ে গরিব মানুষদের উপকারে কাজে লাগান, তাহলে মানুষ আপনাকে এমনিতেই ভালোবাসবে, ভালোবেসে ভোট দেবে। সেটার জন্য এমপি মন্ত্রীদের দরবারে কুকুরের মতো ঘুরতে হবে না, আর তাদের ভোট চুরির জন্য পেমেন্ট করতে হবে না। এগুলো আপনার কাছে রেখে দেন। আজ আসেন তাহলে। তাহরিমের কথা শুনে আনোয়ার হোসেন রেগে তাহরিমের দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি ভালো করলেন না তাহরিম তালুকদার, এর জন্য আপনাকে পস্তাতে হইব, কথাটা মনে রাখেন। বলেই বসা থেকে উঠে আনোয়ার হোসেন গট গট পায়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। আনোয়ার হোসেনের যাওয়ার দিকে তাকিয়ে তাহরিম হাসলো। দিনে যে কত অফার আসে এসবের, মাঝে মাঝে ভীষণ হাসি পায় তার। আনোয়ার হোসেন যাওয়ার সময় কুশন ভেতরে ঢুকলো। আনোয়ার হোসেনকে এভাবে রেগে বেরিয়ে যেতে দেখে ভুরুকুচকে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। পরবর্তীতে তাহরিমের তাকিয়ে সেদিকেই এগিয়ে গেল। হাতে থাকা মোবাইলটা এগিয়ে দিল তাহরিমের দিকে। কে? ভাবি ফোন দিয়ে বলেছে ভাই আপনাকে নাকি অনেকবার কল করেছে, আপনি নাকি ফোন ধরেন নাই, তাই বাধ্য হয়ে আমার ফোনে কল করেছে। বলল আপনাকে যেন বলি ভাবিকে এক্ষুনি কল দিতে, তাড়াতাড়ি কথা বলুন। তাহরিম কিছু একটা ভেবে বলল, তুমি ফোন দিয়ে বলো ভাই এখন ব্যস্ত, কথা বলতে পারবে না। কুশল ঢোক গিলে বলল, আমি? হ্যাঁ তুমি। কেন, কোনো সমস্যা? না, আমি কেন? তাহরিম চোখ রাঙিয়ে বলল, যা বললাম তাই করো। কুশন কাপা কাপা হাতে ডায়াল করলো পূর্ণার নাম্বারে। ফোনটা লাউড স্পিকারে দিয়ে দাঁড়িয়ে রইল না। চারপাশে অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ রিংটোন বাজতেই আমার চোখ যায় ফোনের দিকে। স্ক্রিনে ক্যাবলাকান্ত নামটা দেখে ভ্রু কুঁচকে এলাম আমি। হ্যাঁ ক্যাবলাকান্ত, বলো তোমার ভাই কই? কুশন কাপা কাপা কণ্ঠে বলল, ভাবি ভাই তো মিটিংয়ে, এখন কথা বলতে পারবে না। জোর করে মোবাইলটা তার কাছে দিয়ে আসো। আসছে আমার নেতা মশাই। সবকিছু নেতাগিরি একদম ছুটামো আমি। বাড়িতে বউ রেখে বাইরে গিয়ে নেতাগিরি করে, লবণ ছাড়া করল্লা কোথাকার। পূর্ণার কথাগুলো কানে যেতেই তাহরিমের কাশি উঠে গেল। কাশতে কাশতে পানির গ্লাস মুখে নিয়ে ইশারা করলো কুশনকে। মোবাইল রেখে বাইরে যেতে বেচারাকে ইশারা করতে দেরি হলো, কিন্তু মোবাইল রেখে দৌড় লাগাতে দেরি হয়নি। তাহরিম তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। কেন যে ছেলেটা পূর্ণাকে এত ভয় পায়। মোবাইলের দিকে এক পলক তাকিয়ে সেটাকে কানে ধরলো, গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? এতবার কল দিচ্ছ কেন? আমি না তোমাকে জ্বালাই, তাহলে আবার আমাকে ফোন করো কেন? আমি আমার জামাইকে ফোন দিছি। আমার 10টা না 5টা না, একটা মাত্র জামাই। আমি ফোন দিলে কি আপনার? হ্যাঁ আপনারা তো জলে কে? আমার জামাইকে আমি জ্বালাবো? আসছে আমার সাথে নেতাগিরি করতে। শুনুন মন্ত্রী সাহেব, এই পূর্ণার সাথে নেতাগিরি করতে আসবেন না। আমার একটা আর্টিকেল আপনার মন্ত্রীগিরি বের করবে একদম। তুমি কি আমাকে কোনোভাবে থ্রেট দিচ্ছ পূর্ণ? তুমি আমার মতো এত ভালো আর নীতিবান মানুষকে থ্রেট দিচ্ছ? ধরতে পারেন থ্রেট। আপনি এখন বাসায় আসবেন। আসবো না আমি।
আপনি আসবেন আর আসার সময় দুটো আইসক্রিম নিয়ে আসবেন। তারিম ভুরু কুচকালো। দুটো কেন? আমি আইসক্রিম খাবো না। আমি কখন বললাম আপনার জন্য? দুটো তো আমার জন্যই, তাড়াতাড়ি আসেন। পারবো না, আসবো না, আমি কাজ আছে। এখন আপনি না আসলে পরে আমাকেও বাসায় পাবেন না, মনে রেখেন। বলেই পূর্ণ ফোন কেটে দিল। তারিম কান থেকে ফোন নামিয়ে ঠোঁট কামড়ে হাসলো। পাগলি একটা। আপু, তাহরিম ভাইয়ার কিন্তু বিপদ হবার খুব সম্ভাবনা আছে। কেউ হয়তো ভাইকে বিপদে ফেলার চেষ্টা করছে। তুমি জলদি কিছু করো, নয়তো বিপদ বাড়বে। যতটা সম্ভব ওরা গাড়িতে কিছু একটা করেছে। কথাটা শোনা মাত্রই বেশ বিচলিত হলাম। সামনে নির্বাচন, যদিও মন্ত্রী নির্বাচন হয়ে গেছে, তবুও চাপ কম নয়। ফোন করেছে আমার জুনিয়র একজন অফিসার। আমাকে বোন বলে, আমিও তাকে ভাই বলেই মনে করি। ওকেই বলেছিলাম মন্ত্রী সাহেব কোথায় যায়, কি করে, সব খবর আপডেট দিতে আমায়। আমি কানে ফোন রেখে ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে বললাম, তুমি একটু দেখো উনি যেন গাড়িতে না উঠতে পারে, আমি আসছি। আর আমি ওনাকে ফোন করছি, তুমিও সাবধানে থেকো। আচ্ছা। আমি দরজার কাছে আসতেই মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো, কিন্তু তাতে বেশি একটা গুরুত্ব দিলাম না। বাইরে গেলাম। বাইরে এসে দেখি বাবার গাড়িটা দাঁড় করানো। মাত্রই বাবা বাসায় আসলো। আমি চটজলদি গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ওনার নাম্বারে কল দিলাম, তো কল বাজছে, উনি পিক করছেন না। টেনশনে আমার হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে। গাড়ির স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে লাগলাম, কিন্তু পাঠিয়ে অফিসের উদ্দেশ্যে। লোকটা এত কেয়ারলেস কেন? একটা মানুষ এত কেয়ারলেস কি করে হতে পারে? বারবার ফোন করে যাচ্ছে অথচ ফোন পিক করছে না। মেজাজটা একদিকে চরম খারাপ হচ্ছে আর আরেকদিকে টেনশনে হাত পা অবশ হয়ে আসছে। কিছু হয়নি তো? ঠিক আছেন তো উনি? বারবার নেগেটিভ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রায় আধা ঘন্টার রাস্তা 15 মিনিটের ভেতর এসে পৌঁছালাম আমি। আশেপাশে অনেক খুঁজলাম, অফিসের ভেতরে গিয়েছিলাম, উনি নেই, ওনার গাড়িও নেই কোথাও। চিন্তা আমার মাথা ফেটে যাচ্ছে, মানুষটা কিছু হলো না তো? আর একটু আগে কেন আসলাম না? হয়তো তাকে অক্ষত পেয়ে যেতাম। বেশ কান্না পাচ্ছে, কি করব বুঝতে পারছি না। ফোনটাও ধরছে না। আমি মুখে হাত দিয়ে হাঁটু ভাঁজ করে নিচে বসে ফুপিয়ে উঠলাম। মনে মনে শুধু এটাই ভেবে যাচ্ছি, কেউ যদি ওনাকে মেরে ফেলা প্ল্যান করে। কিছু হয়নি তো? আমি কি করে থাকবো এই মানুষটাকে ছাড়া? মুখে হাত দিয়ে ফোপাতে লাগলাম। পূর্ণ, আমার কান পর্যন্ত ডাকটা না পৌঁছলেও মনে হলো কেউ ডাকছে আমায়। পূর্ণ, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? আমি চমকে তাকালাম সামনের দিকে। আমার থেকে কিছুটা সামনে হাঁটু হেরে বসে আমার দিকেই তাকিয়ে আছে। ওনাকে অক্ষত দেখে যেন আমার প্রাণ এলো দেহে। আর কোনো দিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়লাম তার বুকে, ফুপিয়ে কান্না করলাম। কান্নাগুলো যেন দলা পাকিয়ে আসছে গলায়, গাল বেয়ে নেমে আসে অঢেল বর্ষণ। উনি আমার মাথায় হাত দিয়ে হাত বুলাতে বুলাতে বললেন, কি হয়েছে পূর্ণ? তুমি এভাবে কাঁদছো কেন? আর তুমি পার্টি অফিসের সামনে কি করো? তোমার তখন বাসায় থাকার কথা। আমি নাক টানতে টানতে মাথা তুলে তাকালাম। হুট করে মেজাজটা খারাপ হয়ে গেল। ওনাকে ধাক্কা দিয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম। হুট করে ধাক্কাটা উনি সহ্য করতে পারেনি, তাই ধপ করে বসে পড়লো। উঠে দাঁড়িয়ে পাঞ্জাবিতে ঝাড়তে ঝাড়তে বলল, কি ভূত চাপলো মাথায় আজ? এমন অদ্ভুত বিহেভ করছো কেন পূর্ণ? আমি চোখ গরম করে ওনার দিকে তাকিয়ে বললাম, ফোন কোথায় আপনার? আমার কথা শুনে তারিম দ্রুত পকেটে হাত দিয়ে ফোন বের করে অন করে স্ক্রিনে তাকিয়ে দেখে আমার নাম্বার থেকে প্রায় 20+ মিসড কল। তারিম জিভে কামড় দিয়ে মিনমিনে কণ্ঠে বলল, সরি বউ, হাতের চাপ লেগে কখন যে সাইলেন্ট হয়ে গেছে বুঝতেই পারিনি। কিন্তু এত জরুরি কি হলো যে এতগুলো ফোন করলা? আমি চোখ গরম করে তাকিয়ে বললাম, দরকার অদরকার সেটা পরের বিষয়। আপনি বলেন ফোন ব্যবহার কেন করেন? ফোন যদি সাইলেন্টই রাখতে হয় তবে কাল থেকে আর ফোন আনার দরকার নেই। অযথা বোঝা বাড়িয়ে লাভ কি? ঠিক বলেনি মন্ত্রী তারিম তালুকদার? উনি খানিকটা এগিয়ে এসে মিনমিনে কণ্ঠে বললেন, সরি তো বউ, আর করবো না এমন। এই যে কানে ধরছি। বলে কান ধরতে যাবে, আমি আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি তাহরিমের হাত ধরে বললাম, ভুলে যাবেন এটা পাবলিক প্লেস, আর আপনি একজন সম্মানিত ব্যক্তি। এসব বাচ্চামো পাবলিক প্লেসে আপনাকে মানায় না মন্ত্রী সাহেব। কথাটা বলে ঘুরে গাড়ির দিকে যেতে নিব, কি জানি কি হলো, হুট করে ভীষণ কান্না পেল আমার। এমন শুধু আজ নয়, বেশ কয়েকদিন যাবৎ মুড সুইং হচ্ছে। হুট করে রেগে যাচ্ছে, হুট করে কান্না পাচ্ছে, মানে কোনো কারণ ছাড়াই। আমি ফুপিয়ে উঠলাম। তারিম দৌড়ে এসে আমায় এক হাতে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বউ? তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো আমাকে। কি জন্য কান্না করছো? কষ্ট হচ্ছে কোথাও? উনি আমাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে। আমি বললাম, এটা না, আমি আমার গাড়িতে যাব। উনি পাল্টা আমাকে কোনো প্রশ্নই করলেন না। আমার মুড অফ দেখে হয়তো কিছুই বললেন না। আমাকে জড়িয়ে ধরে আমার আনা গাড়িতে বসিয়ে নিজেও বসে স্টার্ট দিল। আর ড্রাইভারকে বলল গাড়িটা ভালোভাবে চেক করে বাসায় নিয়ে আসতে।
উনি গাড়ি চালাচ্ছে, হঠাৎ আমার কেন যেন মনে হলো আমাদের গাড়িটা কেউ ফলো করছে পেছন থেকে। মন্ত্রী সাহেব, বউ, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের গাড়িটা পেছন থেকে কেউ ফলো করছে। উনি আমার কথা শুনে লুকিং মিরর দিয়ে পেছনে তাকালো। একটা কালো মাইক্রো আমাদের পেছনে। উনি বাসার গলিতে না ঢুকে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকলো, কিন্তু মাইক্রোটা পেছন পেছন আসছে। বলছিলাম না মাইক্রোটা ফলো করছে। উনি স্পিড বাড়িয়ে একটা রাস্তায় উঠলো। গাড়ি ব্রেক করতে গিয়ে মনে হলো ব্রেকটা যেন কাজ করছে না। তারিম বারবার ব্রেক চাপছে, কিন্তু কোনোভাবেই কাজ করছে না। তারিম বুঝতে পারলো কেউ হয়তো ওদের অনুপস্থিতিতে গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছে। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি তারিম তালুকদারের দিকে। এমন নয় যে আমি বুঝিনি ব্রেক নষ্ট হয়ে গেছে, বুঝতে পেরেছি। আমার বেঁচে থাকা থেকেও ওনার বেঁচে থাকাটা বেশি জরুরি, তাই ওনাকে যে করেই হোক গাড়ি থেকে ফেলতে হবে, নয়তো উনি যদি আমার মনোভাব বুঝতে পারে তাহলে কখনোই আমি আমার কাজটা করতে পারবো না। কি হয়েছে, আপনার মুখটা এমন পাংশুটে করে রেখেছেন কেন? উনি আমার দিকে কাতর চোখে তাকালেন। বউ, বলেন। তোমার সাথে হয়তো এই জীবনে আমার আর কথা নাও হতে পারে, কিন্তু জেনে রাখো, খোদাতালা আমাকে যতদিনে বাঁচিয়ে রাখেন, আমি সারা জীবন প্রিয়তমা হিসেবে শুধু তোমাকেই চাইব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূর্ণ, তোমাকে ভীষণ ভালোবাসি। আমি নিজের সিট বেল্ট খুলে ওনার দিকে খানিকটা ঝুঁকে দরজার সাইড দিয়ে মাথা হেলিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। এক হাত দিয়ে দরজার বাটন চাপ দিয়ে দরজাটা খুললাম, অপর হাত দিয়ে ওনাকে আলতো করে জড়িয়ে ধরে আলতো হাসলাম। এমন করে বলছেন কেন মন্ত্রী সাহেব? আমি আপনার, 7 জন্মেও আপনারই থাকবো। আমি ছাড়া অন্য কারো কথা মাথায় আনবেন না তো আপনার পিন্ডি চটকাবো একদম, এই বলে দিলাম। কথা বলতে বলতে ওনার সিট বেল্টও খুলে দিলাম। উনি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। রাস্তাটা বেশ নির্জন, তাই সমস্যা হচ্ছে না। সামনেই বেশ ঢালু একটা জায়গা, আর নিচে দিয়ে ভিন্ন ক্ষেত। এটাই হয়তো কাজ করার সঠিক সময়। ভালো থাকবেন মন্ত্রী সাহেব, আর আমায় ভুলে যাবেন না কিন্তু। উনি কিছু বলার আগেই দরজা খুলে ওনাকে বেশ জড়িয়ে ধাক্কা দিলাম। উনি কিছু বুঝে ওঠার আগেই উনি পড়ে যায় গাড়ি থেকে। আমি সিটে বসে গাড়ি টান দিলাম। মোবাইল বের করে ক্যাবলাকান্তের নাম্বারে কল করতে 2-1 রিং হওয়ার পর ধরলো। কুসুম, তুমি শহর থেকে উত্তর দিকে গ্রামের সাইডে একটা নারিকেল বাগান আছে না, তার পাশে রাস্তার ধারে তোমার স্যার পড়ে আছে, ওখানে দ্রুত আসো। গাড়ি তখন আউট অফ কন্ট্রোল, সামনে একটা বড় বট গাছ। আর হয়তো আমার কাছে বেশি সময় নেই। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকালাম, যদিও ওনাকে একটাবার দেখা যায়, কিন্তু আফসোস শেষ দেখাটা আর হয়তো হবে না। ভাবতে ভাবতেই গাড়ি এসে সজোরে আঘাত করলো বট গাছটার দেহে। সামনের কাজ ভেঙে গেল। মাথায় প্রচন্ড আঘাত লাগায় মনে হলো গরম কিছু ঘাড় বেয়ে নেমে আসছে। আবছা চোখে হাত দিলাম ঘাড়ের পেছন, সামনে আনলাম, হাতটা লাল লাল রঙে রাঙা হয়ে গেল। ধীরে ধীরে বন্ধ হয়ে এলো চোখের পাতা দুটো। হয়তো এটাই আমার জীবনের অন্তিম মুহূর্ত। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের শক্ত থাকতে ভীষণ কষ্ট হয়, তবুও থাকতে হয়। জীবনে সব সময় সব কাজে মিরাক্কেল হয় না, ভাগ্যকে মেনে নিতে হয় আর উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হয়। এটা বিশ্বাস রাখার দরকার। সব সময় মিরাক্কেল হবে না। অবশ্যই খোদা তাআলার সর্বোত্তম পরিকল্পনাকারী, সে নিশ্চয় সব কিছু ভেবেই করেছেন এবং যাতে তোমার মঙ্গল সেটাই করবেন উনি। বিশ্বাস রাখো তাহরিম, ভেঙে পড়ো না। তারিমের কাঁধে হাত রেখে ধীরে ধীরে মেহরিন তালুকদার কথাগুলো বলল। তারিম মাথা নিচু করে হসপিটালের করিডোরে বসে আছে, মাথায় তার ব্যান্ডেজ। গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় বেশ আঘাত পেয়েছিল সে, জ্ঞান হারিয়েছিল তখনই। জ্ঞান ফেরার পর নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করে তারিম। হাতে পায়ে চোট লাগে তার। জ্ঞান ফিরতে শুরু হলো তার পাগলামি, বারবার একই প্রশ্ন, যার উত্তর ডাক্তাররা দিতে পারছিল না, যার দরুন আরও বেশি পাগলামি শুরু হয়েছিল তার। পুরো হসপিটালের সমস্ত ডাক্তার, নার্স, রোগীরা পর্যন্ত ছলছল চোখে তাকিয়েছিল তাহরিমের দিকে। তার করা পাগলামির সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল কে না চেনে তাকে, সদ্য হওয়া তরুণ মন্ত্রী তাহরিম তালুকদার। ডাক্তাররা এক প্রকার বাধ্য হয়েই তাহরিমকে ওটির সামনে নিয়ে এসেছে। একজন শক্ত সামর্থ্যবান রাজনীতিবিদ, যার কণ্ঠের শরীরে পশম দাঁড়িয়ে যায় হাজার তরুণের। বড় বড় পদস্থ কর্মকর্তাদেরও চোখের ইশারায় বসিয়ে রাখে আজ সেই তরুণ মন্ত্রী তাহরিম তালুকদারকে, যেন চেনার উপায় নেই। মিনমিনে কণ্ঠ আর অসহায় চাহনি বুঝিয়ে দিচ্ছে আজ সে কতটা অসহায়, তাও এক নারীর জন্য। একজন নারী কি না হতে পারে? এত গাম্ভীর্যপূর্ণ একজন পুরুষকেও এক নিমিষে অসহায় বানিয়ে দিল, পাগল বানিয়ে দিল এক নিমিষে, যার পাগলামির সাক্ষী সাধারণ জনগণ। তাহরিমকে ওটির সামনে বসাতে এসে একদম নিস্তব্ধ হয়ে গেল সে, একটা কথাও বলল না। এক পলক ওটির দরজার দিকে তাকিয়ে মাথা নিচু করে বসলো। একদম নিস্তব্ধ সে। নিস্তব্ধতা যেন ঘিরে ধরল চারপাশ থেকে। তাহরিমের ভেতরে কি পরিমাণ ঝড় বয়ে যাচ্ছে একমাত্র সেই জানে। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই,
তবে আজ তাহরিমের ইচ্ছে করছে তার পূর্ণর হাতটা জড়িয়ে কাঁদতে, ভীষণভাবে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। অসহায়, আজ সে বড্ড অসহায়। তালুকদার বাড়ির প্রায় সবাই উপস্থিত হসপিটালে। নিজের পাশে কারো উপস্থিত টের পেয়ে পাশে তাকালো তাহরিম। তানজিমকে দেখে আবার নিচের দিকেই তাকালো তাহরিম। তানজিম কিছুটা হলেও বুঝতে পারছে তাহরিমের মনের অবস্থা। ভাইয়া। তাহরিম কোনো রেসপন্স করলো না। ভাইয়া তুমি চিন্তা করো না, পূর্ণা আপু সুস্থ হয়ে যাবে, দেখো তুমি, কিচ্ছু হবে না আপু। তাহরিম তানজিমের দিকে তাকালো। তানজিম জোরপূর্বক হেসে বলল, ভাইয়া চল একটা প্ল্যান করি। পূর্ণা আপু সুস্থ হলে আমরা সবাই মিলে রাঙামাটি যাব, নাকি কক্সবাজার যাব, কোনটা? আচ্ছা ভাইয়া বলো তো, আপু কোথায় চয়েস করবে, রাঙামাটি নাকি বান্দরবান আর নাকি কক্সবাজার? আমার তো মনে হচ্ছে রাঙামাটি। তাহরিম ছলছল চোখে তানজিমের দিকে তাকালো। জানিস তানজু, তোর আপুর এই অবস্থার জন্য আমি দায়ী। সব আমার জন্য হয়েছে। আমি যদি ফোনটা ঠিকমতো পিক করতাম তাহলে হয়তো এটা হতো না। ও না আমাকে বাঁচাতে গিয়ে নিজের গাড়ির ভেতরে রয়ে গেল। আমি না একদম বুঝতে পারিনি ও আমার সাথে এমনটা করবে। এত খারাপ কেন বলতো? পূর্ণকে জানে না ওকে ছাড়া আমি অসহায়, আমি বাঁচতে পারবো না ওকে ছাড়া। ও তো জানতো এটা। বল তাহলে কেন আমাকে এভাবে মারার প্ল্যান করলো? আমাকে যদি সরাসরি বলতো তাহলে আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতাম। এত বড় শাস্তি কেন দিল আমাকে? বল না তানজু, ওকে আমি ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। তানজিমের কাঁধে মুখ ঘষে কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে আছর পানি পড়তে লাগলো। কাঁধে ভিজা ভিজা অনুভব হয়। তানজিম ঢের বুঝতে পারল তার ভাই আজ বড্ডই বেশি ভেঙে পড়েছে। এমন অসহায়ভাবে সে কখনো তার ভাইকে দেখেনি। কাঁদতে তো দূর, মন খারাপও করে কথাও বলেনি তাহরিম কোনোদিন। কিছুক্ষণ নীরবতা পালন করার পর তানজিম বলে উঠল, হুশ ভাইয়া, এভাবে কেউ কাঁদে? ঠিক হয়ে যাবে তো আপু। তানজিম ঠিকই বলেছে ভাইয়া, পূর্ণা খুব স্ট্রং, ও ঠিকই সুস্থ হয়ে যাবে। আপনি শুধু শুধুই টেনশন করছেন। পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় উঁচিয়ে তাকালো সেদিকে। ইলমি দাঁড়িয়ে আছে পাশেই। রুদ্র অবাক চোখে ইলমির দিকে তাকিয়ে আছে। তাহরিম ইলমির দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কেঁদে কেটে বন্যা বইয়ে ফেলেছে। তবুও একটা জিনিস তাহরিমের ভালো লাগলো, ইলমি নিজের অবস্থাই করুন, তার উপর সে আবার তাহরিমকে সান্ত্বনা দিচ্ছে। রুদ্র অবাক। রুদ্র পূর্ণার অ্যাক্সিডেন্টের কথা জানার সাথে সাথেই ইলমিকে বলেছিল, কারণ সে তখন ইলমির সাথেই ছিল। কথাটা শোনার সাথেই ইলমি এই যে কান্না শুরু করলো, হসপিটালে পৌঁছানোর আগ পর্যন্তই সে কান্না বহাল ছিল। হসপিটালে ঢুকতে ঢুকতেই চোখের পানি মুছে তাহরিমের সামনে এসে সান্ত্বনা দেওয়াতে রুদ্র বেশ অবাক। তাপস তালুকদার আর মেহেরিন তালুকদার গেছেন বাসায় রাতের খাবার রেডি করতে। সে জানে আজ কেউ হসপিটাল ছেড়ে কোথাও যাবে না, তাই হসপিটালেই খাবার নিয়ে আসতে হবে। অপারেশন শুরু হবার প্রায় 3 ঘন্টা পর ওটির লাইট অফ হলো। দরজা খুলে ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর বের হতে ইলমি ছুটে ডক্টরের কাছে গিয়ে দেদারসে একের পর এক প্রশ্ন ছুটতে লাগলো। ডক্টর, পূর্ণ কেমন আছে? কি হয়েছিল? কোথায় ব্যথা পেয়েছে? ঠিক আছে তো? হ্যাঁ, আমি কি ভেতরে যেতে পারবো নাকি অবজারভেশনে রাখবেন? মিস, আপনি একটু চুপ করুন, আমি বলছি। ডক্টরের কথা ইলমি চুপ করে গেল। জি বলুন। মিসেস পূর্ণার অপারেশনটা সাকসেসফুল হলেও এই মুহূর্তে কিছুই বলতে পারছি না, কারণ উনি আঘাতটা মাথায় পেয়েছে। আমাদের ধারণা উনি হয়তো সাময়িক স্মৃতি হারিয়ে ফেলতে পারে, কিংবা প্যারালাইজডও হতে পারে, কিন্তু এটা শুধু আমাদের অনুমান। এমনটা লাও হতে পারে, তবে খোদার অশেষ রহমতে দুজনে বেঁচে আছে। রুদ্র খানিকটা এগিয়ে এসে বলল, দুইজন মানে? ডক্টর ভুরুকুচকে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কেন আপনারা জানেন না মিসেস তালুকদার প্রেগনেন্ট? রুদ্র চোখ বড় বড় করে ইলমির দিকে তাকালো। ইলমি যেন ডক্টরের কথা শুনতেই পেল না, এমনভাবে রুদ্রের দিকে তাকালো। রুদ্র পেছনে তাকিয়ে দেখে তাহরিম এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, আর তানজিম মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে রুদ্রের দিকে তাকালো। তাহরিমকে ধাক্কা দিয়ে বলল, খুশিতে চিৎকার দিয়ে বলল, ভাইয়া শুনছিস? আমি চাচ্চু হব, ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলবে আর আমি কাঁধে তুলে দৌড়াবো। তানজিম লাফিয়ে উঠে বলল, আমি চাচ্চু হব। মাথায় বেশ চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে, যা ঘুমের মাঝেই অনুভব করতে পারছিলাম। হঠাৎ মনে হলো মন্ত্রী সাহেবের কথা। উনি কোথায়? ঠিক আছেন তো? কিছু মানুষের মাঝে মাঝেই এমন অনুভব হয়, যা সে ঘুমের আগে দেখে ঘুমায়। কোনো কাহিনী কিংবা ঘটনা তার রেশটা ঘুমের মধ্যেও থাকে, আবার ঘুম থেকে জাগার পরেও কিছুক্ষণ থাকে, পরবর্তীতে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায়। উনি কোথায়? কথাটা মাঝে মাঝে প্রেশার পড়তেই আরো বেশি ব্যথা শুরু হলো। কপাল কুঁচকে চোখ খোলা রাখার চেষ্টা করছি,
শরীরে তো বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। তবুও মনের জোরে চেষ্টা চালালাম। পিটপিট করে চোখ খুলে তাকালাম। চোখের সামনে মন্ত্রী সাহেবকে এক ঝলক দেখেই মন শান্ত হয়ে গেল। তবে ওনাকে দেখা মাত্রই মনে যতটা শান্ত হয়েছে তার চেয়েও বেশি অশান্ত হয়ে উঠল। একই অবস্থা তার, চোখ দুটো অসম্ভব লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে কত রাত, নির্ঘুম রাত কাটিয়েছে সে। আচ্ছা, উনি কি কান্না করেছে? তাহলে চোখ খোলা কেন? পাঞ্জাবির উপরের সবগুলো বোতাম খোলা, আর চুল সেটা তো উস্কো খুস্কো হয়ে আছে। নিজের প্রতি এত অযত্ন কেন তার? নিজের অবস্থান বুঝতে পেরে এদিক ওদিক তাকাতে গিয়ে খেয়াল হলো মাথাটা বেশ ভারী লাগছে। মনে হচ্ছে মাথার উপর 10 কেজি ভরের কিছু চাপানো। হাত নাড়াতে গিয়ে দেখলাম এক হাতে ক্যানোলা করা, স্যালাইন জ্বলছে। অন্য হাতে মাথায় হাত দিতেই হাতেও ব্যান্ডেজ দেখতে পেলাম, সাথে মাথায়ও ব্যান্ডেজের অস্তিত্ব খুঁজে পেলাম। চুল মনে হয় একটাও নেই আর। তবে চুলের জন্য আফসোস হলো না কেন যেন। বেঁচে আছি এই ঢের, তার উপর আমার সামনে মন্ত্রী সাহেব জীবিত এবং সুস্থ আছেন। এর চেয়ে বেশি পাওয়ার আর কি আছে? আমাকে চোখ খুলতে দেখে সোফায় বসেই উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, একটু নড়চড়ও করছে না। অবাক হলাম। আচ্ছা, উনি কি রেগে আছেন আমার উপর? মুখ খুললাম কথা বলার জন্য, কিন্তু আফসোস, অক্সিজেন মাস্ক লাগানো মুখে। এক হাত দিলাম অক্সিজেন মাস্কের উপর সরাবো বলে, কিন্তু তখনই কানে ভেসে আসলো কারো গম্ভীর কণ্ঠ, খবরদার মাস্কে হাত দিবে না মিফতাহুল পূর্ণা। হাত থেমে গেল আমার। ধীরে ধীরে তাকালাম তার দিকে। রাগে নাকের পাটা ফুলে আছে, পারছে না আমার বিছানা থেকে উঠিয়ে একটা ঢিল দিতে। আমি ঢোক গিললাম। একদম মাস্ক খোলার চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। হঠাৎ দরজা দিয়ে একজন ডক্টর আর একজন নার্স প্রবেশ করলো ভেতরে। তারিমকে দেখে ডক্টর কুশল বিনিময় করলো। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ইয়াং ম্যান, তোমার ওয়াইফ এখন কেমন? উনি এক পলক আমার দিকে তাকিয়ে ডক্টরের দিকে তাকালেন। মাত্রই জ্ঞান ফিরল। ডক্টর হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। উনি সোফায় বসে মোবাইল দেখায় ব্যস্ত হয়ে আমার দিকে ডক্টর এগিয়ে এসে মুচকি হেসে বলল, এখন কেমন লাগছে ভালো? আমি মাথা দিয়ে ইশারা করলাম, মানে ভালো লাগছে। গুড। নার্সের দিকে ঘুরে তাকাতে উদ্দেশ্য করে বলল, যা যা মেডিসিন আছে সেগুলো খাও, আর অক্সিজেন মাস্কটা খুলে ড্রেসটা চেঞ্জ করে দিও। নার্সটা মাথা দোলালো। ঠিক আছে স্যার। আর ওনার সকল দায়িত্ব আপনার, ভালোভাবে যত্ন করবেন। নার্স এক পলক মন্ত্রী সাহেবের দিকে তাকিয়ে পুনরায় ডক্টরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, জি স্যার, অবশ্যই। নার্সের অবস্থা দেখে ডক্টর হাসলো, যা আমার চোখ এড়ালো না। বুঝলাম না কিছুই। আমার কেন জানি মনে হচ্ছে নার্সটা মন্ত্রী সাহেবকে কোনোভাবে ভয় পাচ্ছে। ডক্টর চলে যেতে নার্সটা আমার কাছে আসলো। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম তাকে। বয়সটা কত আর হবে, এই 25-26। চোখে মুখে একটা চটপটে ভাব। এটা ভালো লাগলো, কিন্তু পরবর্তী সোফায় বসে থাকা মন্ত্রী সাহেবের দিকে চোরা চোখে বেশ কয়েকবার তাকালো, যা আমার মোটেও ভালো লাগলো না। আমি ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে। মেয়েটা এগিয়ে এসে অক্সিজেন অফ করে আমার অক্সিজেন মাস্কটা খোলার সাথে সাথে বলে উঠলাম, বিয়ে হয়েছে তোমার? মেয়েটা অবাক চোখে বড় বড় করে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, হ্যাঁ। আমি ধীরে ধীরে বললাম, বিয়ে হয়েছে তোমার? মেয়েটা অবাক হয়েই উত্তর দিল, বিয়ে হয়েছে যখন আরেকজনের জামাইয়ের দিকে চোরা চোখে কেন তাকাও? মেয়েটা অবাকের চরম পর্যায়ে গিয়ে বলল, হ্যাঁ। আমি বেশ বিরক্ত হলাম। মেয়েটা কি হ্যাঁ ছাড়া কিছু বলতে পারে না নাকি? আজব। আর কি হ্যাঁ হ্যাঁ করছো? বললাম তোমার বিয়ে হয়ে গেছে, কয়েকদিন পর হাগিয়ালি বাচ্চা মা হবে। এখন অন্যদের জামাইয়ের দিকে কোন নজর দাও কেন? এটা মোটেও ভালো না। আর না আমি ভালো মেয়ে। আমার জামাইয়ের দিকে আরেকবার যদি তাকাও, আমি পাশের বেডটা তোমার নামে করে দিব, একদম বলে দিলাম। যদিও এখন আমি অসুস্থ, বেশি কথা বলতে পারি না, কথাগুলো বলতে বেশ বেগ পেতে হলো আমার। তবুও কথাগুলো না বললেই নয়। আমার জামাইয়ের দিকে কুদৃষ্টি দেয়, কত বড় সাহস! মেয়েটা আমার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু কিছু বললো না। মন্ত্রী সাহেব তো এক ধ্যানে ফোন ঘাটছে। চারপাশে কি হচ্ছে তাতে তার বিন্দুমাত্র ধ্যান নেই। কিয়ামত হলেও তার কিচ্ছু যাবে আসবে না। মেয়েটা মন্ত্রী সাহেবের সামনে গিয়ে আমতা আমতা করে বলল, স্যার আপনি যদি একটু বাহিরে যেতেন। কারো কণ্ঠ শুনতে পেয়ে চোখ তুলে তাকালো তাহরিম। ভুরু কুচকে বলল, কেন? না মানে আপুর ড্রেস চেঞ্জ করাবো তো, তাই। তো করান চেঞ্জ, আমি কি আপনার হাত বেঁধে রেখেছি? মেয়েটা বেশ হকচকিয়ে উঠল, আমতা আমতা করে বলল, না মানে না গেলে চেঞ্জ করাবো কি করে? বউ আমার, তার মানে বউয়ের সব আমার। আমার সামনে চেঞ্জ করতে তো প্রবলেমের কিছু দেখছি না। নার্স মেয়েটা এবার কাঁদো কাঁদো দৃষ্টিতে আমার দিকে তাকালো। নার্স বিলাই,
ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই দুই পাগলের মধ্যে আমিই কেন পড়লাম? দুনিয়ায় কি আর কোনো নার্স ছিল না? ওয়াই মি? মেয়েটার অবস্থা দেখে এবার আমারই হাসি পাচ্ছে। আরে বেচারি। মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহরিম তালুকদার উঠে বাহিরে চলে গেল আর যাওয়ার আগে গম্ভীর কণ্ঠে বলে গেল, যা করবে সাবধানে, ওরা একটু কিছু হলে আজকে রটিটা তোমার নামে করে দেব, মাইন্ড ইট। মেয়েটা ঢোক গেল। একজনের পাশের বেড আর একজনের ওটি। তাকে মারার এত ষড়যন্ত্র করে কেন এরা? মেয়েটা আমার কাছে এসে মাথাটা আলতো হাতে ধরে উঠে বসিয়ে চেঞ্জ করে আবার শুইয়ে দিল। মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে উসকুস করতে করতে বলল, আপু একটা কথা বলি। আমি মাথা নেড়ে সায় জানালাম। আমি না এতক্ষণ যাবৎ ভাবছিলাম এমন একটা হাফ পাগল আর সাইকো মানুষের সাথে একটা মেয়ে কি করে থাকতে পারে। আর উনি কিনা বর্তমান তরুণ সমাজের আইডল। আপনার স্বামী একখান মানুষই আপু। বাপরে বাপ, আপনাকে যখন হাসপাতালে নিয়ে আসছিল তখন উনি হুঁশে ছিলেন না, মাথায় হালকা চোট পেয়েছিলেন। যখনই ওনার জ্ঞান ফিরল তখন থেকেই শুরু হলো ওনার পাগলামি। আবার কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবার দশা, আবার রাগে হসপিটাল জ্বালিয়ে দেওয়ার হুমকি। আমাদের ডাক্তাররাও ভয় ভয়ে ছিল কখন জানি পুরো হসপিটালটাই জ্বালিয়ে দেয়, কারণ ওনার একটা ইশারাই যথেষ্ট। কিন্তু যখনই আপনাকে দেখেছি আমার ধারণা পুরোপুরিভাবে পাল্টে গেল। আসলে আল্লাহ বুঝে শুনেই জুড়ি মেলান। বলেই মেয়েটা চলে গেল। আর আমি শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবছি, আচ্ছা মেয়েটা কি কোনোভাবে আমাকে অপমান করে গেল? এই যে মন্ত্রী সাহেব, কথা বলছেন না কেন আমার সাথে? এমন কেন করছেন? হ্যাঁ, এখন মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। অ্যাটলিস্ট এভাবে কাউকে কথা বলার জন্য রিকোয়েস্ট তো করা লাগতো না। পরপর দুটো থাপ্পড়ে গালটা জ্বলে উঠলো আমার। হুট করেই আমার চিবুকে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মানুষ মনে হয় না আমাকে তোর? মেরে ফেলতে চাস আমাকে? আর কত যন্ত্রণা দিবি বলতো আমাকে? পাগল তো বানিয়েছিস, এখন কি পাগলা কারোতে দিতে চাস? আমি ব্যথা ভুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। চোখ মুখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। কথা বলতে বলতে চোখটা জ্বলছে, ছলছল করে উঠল। কাঁদছেন উনি, কিন্তু কেন? চোখের পানি আড়াল করে আমায় একটা ধাক্কা দিয়ে চিবুক ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলেই আমি পেছন থেকে শান্ত কণ্ঠে বললাম, কাঁদছেন মন্ত্রী সাহেব? এত তুখোড় একজন রাজনীতিবিদ আর এত শক্ত মনের মানুষও যদি কাঁদে, তাহলে বাকিরা কি করবে? মরে তো যায়নি, বেঁচে আছি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। আপনার এমন মুখ দেখলে কি আমার ভালো লাগবে বলুন? উনি পেছন ফিরে তাকালেন। ততক্ষণে আমি উঠে বসলাম। আমার কাছে এসে হুট করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। আমি মুচকে হেসে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, ওর এইসব কি করে? বাচ্চাদের মতো কাঁদছেন আপনি? উনি আমার ঘাড় থেকে মুখ তুলে গালে আলতো হাতে স্পর্শ করে বলল, সরি বউ, বেশি ব্যথা লাগছে। আমি ভ্রু কুঁচকে ওনার হাতটা উপরে তুলে বললাম, না তো, ব্যথা কেন লাগবে? নিজের হাতটা দেখছেন কত শক্ত? আমার গাল মনে হলো ফাটিয়ে দিলেন। দেখেন তো রক্ত বের হয়েছে কিনা। উনি আমার গালটা ভালো করে দেখে করে একটা চুমু খেয়ে বলল, রক্ত তো বেরোয়নি, তবে এবার ঠিক আছে। আমি গাল ফুলিয়ে বললাম, আরেক গালে কে দিবে? আমার কি আরো 10-12টা জামাই আছে নাকি যে ওদের দিয়ে দেওয়াবো? উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠলেন। আমার নাকটায় টোকা দিয়ে বলল, বড্ড পেকে গেছো পূর্ণ। এত পাকা পাকা কথা না বলে নিজের যত্ন নেন। আপনি কিন্তু একা নন, বুঝলেন? আমি ভ্রু কুঁচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, একা নই মানে কি? আরো কেউ আছে নাকি আমার সাথে? তারিম ভ্রু কুঁচকালো। তুমি জানো না? কি জানবো মন্ত্রী সাহেব, কিছু জানার কথা ছিল নাকি? তারিম অবাক হয়ে বলল, তুমি সত্যি জানো না? আমি বেশ বিরক্ত হয়ে বললাম, আনবোটা কি না বলে বুঝবো কি করে আমি? তারিম দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপালে নিজের চাপড় দিয়ে বিড়বিড় করে বলল, আমারই বোঝা উচিত ছিল। এটা আমার বউ, স্বয়ং তাহরিম তালুকদারের বউ। সবার বউয়ের সাথে তো আমার বউয়ের একটু পার্থক্য থাকবেই। আমি বিরক্ত হলাম। কাজের কথা কিচ্ছু বলছে না, আজেরা ফাও পেঁচাল পারছে। আপনি কি বলবেন মন্ত্রী সাহেব? তারিম সোজা হয়ে আমার দিকে ঘুরে বসলো। আচ্ছা পূর্ণ, তোমার কি বেশ কয়েকদিন যাবৎ নিজেকে লাইক অন্যরকম ফিল হয় না? এ ধরো নাকে উটকো গন্ধ টাইপ। আমি খানিকক্ষণ ব্যাকুলের মতো তারিম তালুকদারের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললাম, কই না তো, কোনো গন্ধই লাগে না। তবে বেশ কয়েকদিন যাবৎ মুডটা ভালো পাচ্ছি না। হুট করেই রেগে যাচ্ছি, হুট করেই কান্না পাচ্ছে। তো তাতে কি হলো? মন্ত্রী সাহেব এবার নিজেও বিরক্ত হলো। এই তোমার কয় মাস যাবৎ পিরিয়ড অফ? আর বললেন না তো, এ নিয়ে বেশ টেনশনে আছি। গত 2 মাস যাবৎ হচ্ছে না। হুট করেই থেমে গেলাম আমি। অবাক চোখে মন্ত্রী সাহেবের দিকে তাকালাম। উনি উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
আমার হাত চলে গেল পেটে। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে ইশারা করলাম, আমি যা ভাবছি তাই। উনি হেসে উঠলেন। আমি ছলো ছলো চোখে তাকিয়ে আছি ওনার দিকে। আমার এত এত কথার ঝুলি যেন মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে। কথাগুলো যেন ভেতর থেকে দলা পাকিয়ে আসছে। বুকের মাঝে যেন সমুদ্রের উত্তাল ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। এ কি তাহলে প্রথম মা হওয়ার অনুভূতি? আমি মাথা নিচু করে আছি। কি হলো পূর্ণ, কিছু বলো। খুশি হওনি তুমি? চোখ তুলে তাকালাম। কিছু বললেন? আমার শান্ত কণ্ঠ। বললাম কিছু বলো। কি বলবো? আমি কি সত্যি প্রেগনেন্ট? আগে শুনতাম কেউ মা হলে নাকি সে নিজেই বুঝতে পারে, অথচ আমার বউ দেখো, পুরো দেশ জেনে বসে আছে যে তাহরিম তালুকদারের বাচ্চা হবে, পুরো এলাকায় মিষ্টি বিতরণ শেষ, আর আমার বউ জিজ্ঞেস করে সে প্রেগনেন্ট নাকি। সবই কপাল আমার। এই যে আসবো নাকি গর্ভবতী মহিলা? দরজায় দাঁড়িয়ে কথাটা বললো কেউ। তাকিয়ে দেখি ইলমি দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই ইলু মুচকি হেসে ভেতরে ঢুকলো। কি রে গর্ভবতী নারী, তুই যে পোয়াতেই আগে বললি না তো? আমি কিছু বলতে নিব, হুট করে মন্ত্রী সাহেব বলে উঠলো, সে তো নিজেই জানতো না, মাত্র জানলো, তাও আবার আমাকে প্রশ্ন করছে সে প্রেগনেন্ট কিনা। ইলু হু হু করে হেসে উঠলো। বুঝতে হবে ভাইয়া, এটা আমার বান্ধবী, পৃথিবীতে মাত্র এক পিসি আছে। ওদের কথা বলার মাঝে তানজিম মোবাইল হাতে কেবিনে ঢুকলো। পাশে চোখে চশমা পরা একটা মেয়ে। কেমন আছো আমার ভাতিজার আম্মু? আমি তানজিমের দিকে তাকালাম। তুমি কি করে বুঝলে যে ভাতিজাই হবে? ভাতিজিও তো হতে পারে। তানজিম তাহরিমের হাতে একটা ভিডিও অন করে মোবাইলটা দিয়ে সিটে বসতে বসতে বলল, রক্তের টান বুঝো তো, আর বাচ্চার চাচার মন কখনো ভুল বলে না ভাবিজান। আমার ভাতিজাই হবে, ওকে নিয়ে খেলবো, ঘুরাবো আর মেয়ে পটাবো। দুই চাচা ভাতিজা মিলে মেয়েদের পিছনে লাইন মারবো। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আমি তো মেয়ে চাই, ঠিক আমার মতো শান্ত শিষ্ট নম্র ভদ্র রুচিশীল ইনোসেন্ট একটা মেয়ে। আমার কথা শুনে ইলমির কাশি উঠে গেল। কোনোভাবেই কাশি থামিয়ে বলল, তুই ইনোসেন্ট আর এটাও বিশ্বাসযোগ্য তুই শান্ত? হাউ ফানি ইয়ার, টুডেজ বেস্ট জোকস। আমি বিরক্তি দৃষ্টিতে ইলুর দিকে তাকিয়ে বললাম, তুই চুপ থাক, বেশি কথা বলিস তুই। আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালাম। ওকে, তোমার ভবিষ্যৎ যা। তানজিম কিছু বলার আগেই তাহরিম মোবাইলের ওপর দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে হবুজা, এদিকে এসো। মেয়েটা আমার কাছে এলো। নাম কি তোমার? মেয়েটা এক হাতে চশমা ঠিক করতে করতে বলল, মাহবুবা রহমান। মেয়েটা শান্ত এবং ধীর কণ্ঠ। কোন ইয়ার? সেকেন্ড। কোন সাবজেক্টে আছো? ইংরেজি লেকচারার। বাহ, বেশ ভালো তো। আমার যা হিসেবে তোমায় বেশ পছন্দ হয়েছে, তুমি পাস। তানজিম মেহবুবার উদ্দেশ্যে বলল, ঘরের কীর্তি যখন তোমাকে পাস মার্ক দিয়েছে, তার মানে তোমার চাকরি কনফার্ম। বলেই হেসে উঠলো, সাথে আমি আর ইলমিও। মেয়েটা বেশ লজ্জা পেল, বোঝাই যাচ্ছে বেশ লাজুক স্বভাবের। আমি উকি দিয়ে তাহরিম তালুকদারের কি ভিডিও দেখছে তা দেখার চেষ্টা করলাম। উনি খবর দেখছেন, যেখানে ওই দিনের চক্রান্তের কাহিনীটা সুস্পষ্টভাবে দেখানো হচ্ছে, আর আনোয়ার হোসেনের জবানবন্দি, যেখানে সে নিজেই স্বীকার করেছে যে ওই দিনের অ্যাক্সিডেন্টের কাজটা ওনারই। আদালতের ঘোষণা অনুযায়ী অ্যাটেম্পট মার্ডার কেসে তার উপর একজন স্বনামধন্য রাজনীতিবিদ আর বর্তমান মন্ত্রীকে মারার ইচ্ছা পোষণ করার কারণে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উনি ভিডিও অফ করে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি চোখ দুটো ছোট ছোট করে ওনার দিকে তাকিয়ে আছি। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? আনোয়ার হোসেন এত সহজে নিজের দোষ স্বীকার করলো কি করে? উনি মুচকি হেসে বললেন, ঘাস কেটে তো আর এই পর্যন্ত আসেনি, বুদ্ধি তো ঘটে আছেই। হসপিটালে থাকতে হয়েছে 10 দিন। মন্ত্রী সাহেবের মতে পুরোপুরি সুস্থ না হয়ে বাড়ি যাওয়া যাবে না। ডক্টর শুধু একদিন বলেছিল, ব্যাস হলো আর কি। খাবারের অত্যাচার তো আছেই, একটা খেতে না খেতে আরেকটা নিয়ে হাজির। জামাই খাইয়ে গেলে আছে মা, তারপর উনি খাইয়ে গেলে আসে বাবা। এক গাদা ঠেসে খাইয়ে যায়, তারপর কিছুক্ষণ পর আসে আমার পরাণের বান্ধবী। আর আমার দেবর মহাশয় বসে বসে এদের অত্যাচার দেখে আর মজা নেয়। বুঝলাম না, একটা মেয়ের উপর এত অত্যাচার নারী নির্যাতনের মধ্যে কি পড়ে না? খাবারের অত্যাচার পুলিশ কি দেখে না নাকি? দেখতে দেখতে প্রেগনেন্সির 8 মাস পেরিয়ে 9 মাসে পড়লো। সপ্তাহখানিক হলো, আর সপ্তাহখানিক পরই ডেলিভারি ডেট দেয়া হয়েছে। শরীরটা আগের তুলনায় অনেক ভারী লাগে, হাঁটতে চলতে বেশ সমস্যাও হয়। পানিতে পা দুটো ফুলে বেলুন হয়ে গেছে। আগের থেকে অনেক মোটাও হয়েছি। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বেলুন বেলুন ফিল হয়। সাথে তো মুড সুইং আছেই। আমার আর মন্ত্রী সাহেবের রুম দোতলা থেকে নিচ তলায় শিফট হয়েছে। এই কয়েক মাসে আমি মন্ত্রী সাহেবের বেশ কিছু অদ্ভুত প্রশ্নেরও সম্মুখীন হলাম।
এই তো কয়েকদিন হলো উনি রাতে ঘুমাবার আগে বিছানা পরিষ্কার করছিলেন আর আমি সোফায় বসে ওনার কাজ পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ উনি আমার কাছে এসে গা ঘেঁষে বসলেন। বৌজান। এমন লম্বা সম্বোধনে আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। কিছু বলবেন? উনি আর একটু গা ঘেঁষে বসে বললেন, আচ্ছা বৌজান, একটা বাচ্চা হতে 10 মাস টাইম কেন লাগে বলো? তাহলে আমি আমার স্বপ্ন পূরণ কিভাবে করব? মানে এটা কেমন প্রশ্ন? শোনো, একটা বাচ্চা হতে সময় লাগে 10 মাস, তাহলে আরেকটা হতে মিনিমাম 10 মাস। এভাবে যদি 11টা বাচ্চা হয় তাহলে তো 11 বছর লাগবে। মানে একজন বড় হতে হতে আরেকজন বুড়ো হয়ে যাবে। তাহলে আমি আমার ফুটবল টিম কিভাবে বানাবো? আমি বিস্ফোরণ দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। মানে কি 11টা বাচ্চা? একটা পালে কে 11টা বাচ্চা? আমি দাঁতে দাঁত চেপে বললাম, এক কাজ করেন, 11টা লাগবে তো আপনার, 6টা আমার পেট থেকে বের করবো আর বাকি 5টা আপনার পেট দিয়ে দিব, কেমন? উনি খানিকটা নড়ে চড়ে উঠে কিছুটা ভেবে বললেন, কথাটা মন্দ বলনি। তার চেয়ে ভালো হবে জমজ জমজ হলে 3 বছরই হয়ে যাবে। 11 বছর লাগলো না, সময় বেঁচে গেল। আমি ঠাস করে নিজের হাতটা কপালে একটা চাপড় দিয়ে বিড়বিড় করে বললাম, আমার কপাল, সব আমার কপাল। এই পাগলের পাল্লায় পড়ে আমি জানি কোন দিন সেন্টিমেন্টাল হয়ে যাই। আমি সোফার কিনারায় ধীরে ধীরে ধরে উঠে দাঁড়ালাম। আমাকে দাঁড়াতে দেখে উনি তৎক্ষণাৎ উঠে আমাকে ধরে বিছানায় বসালেন। আমি ধীরে ধীরে শুয়ে পড়লাম। এই পাগলের সাথে আরেকটু কথা বলে আমি সত্যিই পাগল হয়ে যাব। উনি আমার পাশে শুয়ে আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, এই বউ, ঘুমিয়ে গেছো? আমি কোনো উত্তর দিলাম না। এই কথা বলো না। আমি চোখ খুলে বললাম, কি সমস্যা, এমন কেন করছেন? সারাদিন জ্বালিয়ে খায়েশ মেটেনি, আবার রাতে জ্বালাচ্ছেন? এখন তো পার্টি অফিসেও যান না, সারাদিন বাসে বসে টই টই করে ঘুরেন আর আমাকে জ্বালান। একবার খালি আমার বাচ্চাটা বের হোক, তারপর জ্বালানি কাকে বলে কত প্রকার আপনাকে বোঝাবো। আপনার বাচ্চা আপনার কাছে দিয়ে আমি আরাম করব, তখন বুঝবেন কত ধানে কত চাল। উনি আমার হাত ধরে আঙুল নিয়ে নাড়াচাড়া করতে করতে ইনোসেন্ট ফেস করে বলল, তুমি কি রাগ করেছো? আমার প্রচন্ড রাগ হচ্ছে তাহরিম তালুকদার, আপনি সরেন, ঘুমাবো আমি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ মাঝরাতে পায়ে কারো স্পর্শ পেয়ে ঘুমটা ছুটে গেল। মাথা উঁচিয়ে দেখলাম আবছা আলোতে উনি আমার পায়ের কাছে বসে কি যেন করছে। একটা সাদা টি শার্ট আর সাদা প্যান্ট পরা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখতে পুরো বাচ্চাদের মতো লাগছে। ঝুঁকে কিছু একটা করছে উনি। কি করছেন আপনি এত রাতে? উনি খানিকটা মাথা উঁচিয়ে বললেন, পায়ে গরম সরিষার তেল মেজে দিচ্ছি। এ সময় ত্বক অনেক শুষ্ক আর রুক্ষ থাকে। সরিষার তেল দিলে স্কিন আর ড্রাই হয় না, স্কিন ভালো থাকে। আমি কপাল কুঁচকে বললাম, এই মাঝরাতে এই অকাজ করতে হচ্ছে আপনার? আসেন ঘুমান তো, রাখুন এটা। তুমি ঘুমাও, আমার কাজ শেষ হলে আমিই আসবো। আমি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলাম। ওনার এই ছোট্ট ছোট কাজ, ছোট্ট ছোট্ট কেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে। কজনই বা বোঝে এসব? এ পর্যন্ত তো অনেকবার চেক আপ করিয়েছি, ডক্টরের কাছে কিংবা ডক্টর বাড়িতে এসেও চেক আপ করেছে, কিন্তু বারবার উনি আমাকে জিজ্ঞেস করতে দেননি যে বাচ্চা ছেলে নাকি মেয়ে। ওনার মতে আল্লাহ যা খুশি হয়ে দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ, এটা না হয় সারপ্রাইজই থাকুক। উনি সারাক্ষণ বাসায় থাকে, কিছু কাজ থাকলে সেটা বাসায় করে, আর বাইরের গুলো আপাতত কুশরই সামলাচ্ছে। আর কুশরের সাথে তানজিরও মাঝে মাঝে থাকছে। বাবা ব্যবসার কাজে অস্ট্রেলিয়ায় আছেন, আর মায়ের বোন অসুস্থ হওয়ায় কাল বিকেলেই গ্রামে গেছে, আজ বা কাল চলে আসবে। আমাকে এই অবস্থায় রেখে মায়েরও যেতে ছিল না, তবে বাড়িতে মন্ত্রী সাহেব আর কাজে কিছু মানুষ থাকায় উনি গেলেন। আমি তখন নিজের ঘরে বসে বাদাম খাচ্ছিলাম, আর মন্ত্রী সাহেব ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। তানজিম হয়তো মাত্রই এসেছে বাইরে থেকে, ড্রয়িং রুম থেকে ওর গলার আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ পেটে চিনচিন ব্যথার উপস্থিতি টের পেলাম। প্রথমে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে যেন ব্যথাটা বেড়েই চলল। সহ্য করতে পারছি না আর, পেটে হাত দিয়ে নিচে বসে পড়লাম। গলা দিয়েও স্বর বের হচ্ছে না। হাতের কাছে গ্লাস ছিল, যা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে গ্লাস পড়ার আওয়াজে মন্ত্রী সাহেব আর তানজিম দৌড়ে আসলো। উনি দরজাতেই থমকে গেল, ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না, অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমি ব্যথা ঝটফট করছি। তানজিম দৌড়ে মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলল, ভাইয়া তাড়াতাড়ি ভাবিকে নিয়ে গাড়িতে নিয়ে আসো, হসপিটালে নিয়ে যেতে হবে। এতক্ষণে যেন ওনার হুঁশ ফিরল। দৌড়ে এসে আমায় কোলে তুলে নিয়ে গাড়িতে বসালেন। আমার মাথা ওনার কোলের উপর, ব্যথায় আমার জান যায় যায় অবস্থা। উনি আমার হাতে হাত ঘষে গরম রাখার চেষ্টা করছে, কাতর কণ্ঠে বারবার বলছে, বউ একটু কষ্ট করো, আর একটু ধৈর্য ধরো, এক্ষুনি পৌঁছে যাব, একটু। আমি আর পারছি না মন্ত্রী সাহেব, আমি হয়তো আর বাঁচবো না। আজ এরা কথা বলবা না, তোমাকে ছাড়া আমি অসহায়, এমন কথা মুখেও আনবে না।
আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কিছু হয়ে গেলে আপনি আমার বাচ্চাকে আগলে রাখবেন মন্ত্রী সাহেব। আমার বাচ্চাকে মায়ের কাছে দিয়ে আপনি একটা সুন্দর মেয়েকে দেখে বিয়ে করবেন, কেমন? কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন। তারিমের শুধু রাগে উঠছে, কিন্তু কি করবে বেচারা, বউকে এই মুহূর্তে কিছু বলতেও পারছে না। দাঁতে দাঁত চেপে বলল, হেই, কি বল অনুরোধ? আমার কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। ফুপাতে ফুপাতে বললাম, আপনি যাকে ইচ্ছে বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গাটা শুধু আমার, এখানে মাথা রাখার অধিকার আমার। এটা কাউকে দিন না প্লিজ। সামনে থেকে তানজিম বেশ শব্দ করেই হেসে উঠল। লুকিং গ্লাসে তাকিয়ে বলল, ভাই, ভাবি জান তো সেই হিংসুক রে, তোর বউ তো এমনই হওয়া উচিত। তারিম দাঁতে দাঁত চেপে তানজিমকে উদ্দেশ্য করে বলল, খুব হাসি পাচ্ছে না? বের করছি তোর হাসি। আমার বাচ্চার সবগুলো ডাইপার তোরে দিয়ে পরিষ্কার করাবো, দাঁড়া। তানজিমের মুখটা চুপসে গেল এক নিমিষে। এই না না ভাই, আমি আর কিছু বলবো না বলেই তানজিম চুপ করে গেল। প্রায় 10 মিনিটের মাথায় তারা হসপিটালে পৌঁছালো। তানজিম আগেই ফোন করে ওটি রেডি রাখতে বলেছিল, যার জন্য হসপিটালে পৌঁছাতেই আমাকে নিয়ে ওটিতে ঢুকে গেল। ওটির দরজা বন্ধ হয়ে গেল। তারিম বাইরে মাথা নিচু করে বসে আছে। তানজিম ওর পাশেই বসে আছে। মীরাকে ফোন করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মেরিন শিকদারও রওনা দিয়ে দিয়েছেন। ভাইয়া, টেনশন করিস না, দেখবি মা আর বাচ্চা দুইজনই সুস্থ। প্রায় 4 বছর পর রাত প্রায় 8টা। তারিম এখনো বাড়ির বাইরে। তালুকদার বাড়ির সবাই সোফার রুমে বসে খবর দেখছিলাম আমরা। আমার যেমন টেনশন হচ্ছে, তার চেয়েও বেশি আনন্দ হচ্ছে। বাহ! হঠাৎ ছোট্ট প্রাজ্ঞার ডাক শুনে দরজার দিকে তাকালো সবাই। ক্লান্ত শরীর নিয়ে তারিম দরজায় দাঁড়িয়েছে। পূর্ণা তারিমের ছোট্ট ছেলে তাহমিদ তালুকদার প্রাজ্ঞ। আমি কোল থেকে ছেলেকে নামাতেই ছেলেটা গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেল। তারিম হাঁটু গেড়ে বসে ছেলেকে কোলে তুলে গালে চুমু খেতে খেতে সোজা ভেতরে প্রবেশ করলো। বাপ যে হারে ছেলেকে চুমু দিচ্ছে, ছেলেও একই হারে বাপকেই চুমু দিচ্ছে। আমি ভ্রুকুচকে বাপ বেটার পরিস্থিতি আর পিড়িতি দেখছিলাম। ঘামে ভিজে জবুথুবু অবস্থা হয়ে আছে তারিমের। এতক্ষণ হয়তো কেন্দ্রেই ছিল। আজ নতুন করে সংসদ নির্বাচন হয়েছে, আর উনি এবারেও মন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি উঠে রান্নাঘরে চলে গেলাম। তানজিম দৌড়ে গিয়ে তারিমকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন নিউ মন্ত্রী সাহেব। আমি জানতাম আমার ভাইকে কেউ টপকাতে পারবেই না। তারিম প্রাজ্ঞের দিক থেকে দৃষ্টি সরিয়ে তানজিমের দিকে তাকালো। এভাবে লাফাচ্ছিস কেন? বিয়ে করেছিস, কয়দিন পর বাচ্চার বাপ হবি, এখনো তোর লাফানো যায় না? তানজিম ভুরুকুচকে তারিমের দিকে তাকিয়ে বলল, বিয়াই হয়ে আমি তোমার সম্মান দিয়ে কথা বলো, আর দরকার হলে বাপ বেটি মিল্লাফ লাফামু, শত হোক। আমার মেয়ে নাম করা তালুকদার বাড়ির বড় বউ হবে, এক্সট্রা ট্যালেন্ট তো থাকবেই, তাই না বউ? বলেই মেহবুবার দিকে তাকিয়ে চোখ মারল। বেচারি মেহবুবা পারে না তো মাটি খুঁড়ে ভেতরে ভেতরে ঢুকে যায়। বেচারির এমনিতেই লজ্জা বেশি, অল্পতেই গাল দুটো লাল হয়ে যায়। তার উপর তানজিমের এমন বিহেভ। আমি ট্রেতে শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বললাম, হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না, আগে আমার ছেলেটাকে বড় হতে দাও। আর তানজিম, আমার বোনটাকে যেখানে সেখানে লজ্জায় ফেলবে না। তানজিম মাথা দুলিয়ে বলে উঠল, জো হুকুম ভাবিজান। এই যে আমার বিয়ে মশাই কোথায়? মিষ্টি তো আমরাও পাও না, শত হোক ছেলের শ্বশুর বাড়ি বলে কথা। দরজা থেকে চেনা কণ্ঠ শুনতে পেয়ে সবাই দরজার দিকে তাকালো। রুদ্রভাই আর ইলমি দাঁড়িয়ে আছে। রুদ্রভাইয়ের কোলে রুদ্রভাই আর ইলমির একমাত্র ছেলে রওশন তালুকদার। বয়স তার সবে 3 হলো। আর ইলমির কোলে মিনি, মানে আমার ছোট্ট বিল্লিটা। আমার কাছ থেকে মিনিকে নিয়ে ওই এতদিন দেখাশোনা করতো। আমি তো তারিম ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে দিব, তুমি বরং অন্য কোনো মেয়ে দেখো রুদ্র ভাই। রুদ্র খানিকটা এগিয়ে এসে তানজিমের মাথায় টোকা দিয়ে বলল, তোর মেয়েকে আমার বাড়ির বউ করব না, যা। আমি তো তাহরিমের মেয়েকে ছেলের বউ করব। তারিম ভুরুকুচকে রুদ্রের দিকে তাকালো। আমার মেয়ে আসলো কোত্থেকে? রুদ্র সোফায় বসতে বসতে বলল, ওমা, নেই তো কি হয়েছে, হবে তো, তখন বিয়ে করাবো। তারিম বিড়বিড় করে বলল, সে ঘুরে বালি। আমাদের কথার মাঝে মা আর বাবা হলেন নীরব দর্শক। আমি একে একে মা, বাবা, তানজিম, মেহবুবা, রুদ্র ভাই, ইলমিকে শরবত দিলাম। হাতে একটা গ্লাস নিয়ে এগিয়ে গেলাম তারিম তালুকদারের দিকে। হাতে গ্লাসটা দিয়ে প্রাজ্ঞকে কোলে নিতে গেলে তারিম আমাকে পাশ কাটিয়ে গিয়ে বাবার পাশে সোফায় বসলেন। বেশ অনেকক্ষণ আড্ডার পর বেশ রাত হয়েছে বলে তানজিম আর মেহবুবা নিজেদের ঘরে চলে গেল। মেহবুবা এখন 6 মাসে প্রেগনেন্ট। ডক্টর বলেছে মেয়ে বাবু হবে, তাই তাহার এত লাফানো। রুদ্র আর ইলমিও দোতলায় রুমে গেল। মাও উঠে নিজের রুমে চলে গেল।
আমি ওরা দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গেলাম। এখানে এখন থাকা মানে নিজের ইজ্জত নিজে খোয়ানো। বাবা শরবত খাওয়া অফ করে আর চোখে তাহরিমের দিকে তাকালো। ছেলে তার পাশে বসা মানে বেফাস কথা বলা। এক বিন্দু বাপ বলে তো দামই দেয় না, উল্টো এমন এমন কথা বলবে যে বাপ নিজেই লজ্জায় পড়ে যায়। অথচ এই বেহায়া ছেলের কিচ্ছু হয় না। তাহরিম প্রাগের দিকে তাকিয়ে বাবার উদ্দেশ্যে বলল, শরবতটা শেষ করো। এমনিতেই তো শরীরে শক্তি নাই, তার উপর বাঁধিয়েছ ডায়াবেটিস, আবার চিনি দেয়া শরবতও খাচ্ছ। এমন বুড়ো বেটাকে আমার মা পছন্দ করবে? লুক, আমার মা কত অ্যাট্রাকটিভ, বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস, আর তুমি ভুড়িওয়ালা কাকু। মানায় বলো? প্রথম কথাগুলো জোরে বললেও পরের কথাগুলো বেশ আস্তেই বলল তাহরিম, যা শুধুমাত্র বাবার কান পর্যন্তই পৌঁছালো। বাবা শরবত খাওয়া থামিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে তাতে দাঁত চেপে ধরে বলল, এই বিয়াতব ছেলে, আমি তোর বাপ হই, বন্ধু না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তাহরিম, তুই কি আসলেই আমার ছেলে? তো আমি তো এত বেহায়া ছিলাম না। তুই কই থেকে এমন লাগাম ছাড়া হলি? তাহরিম বাবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি কার ছেলে সেটা তো আমার থেকে ভালো তোমার জানার কথা মিস্টার তাপস তালুকদার। বাট আই হ্যাভ এ ডিপ কোয়েশ্চেন। তাপস তালুকদার ভুরু কুঁচকে ছেলের দিকে তাকালো। কি? আমার তো এখন সন্দেহ হচ্ছে, আসলে আমি তোমার ছেলে তো? তাপস তালুকদার রাগে দৃষ্টি তাহরিমের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই বিয়াতব ছেলে? আমার কি দোষ? প্রশ্নটা তুমি আগে করেছো। আমি তো কথার কথা বলেছি। আমি অত সিরিয়াসলি বলছি। তাপস তালুকদার বসা থেকে উঠতে উঠতে ছেলের দিকে রাগি রাগি চোখ করে বলল, তুই থাক, আমি গেলাম। ইজ্জত বাঁচানো ফরজ, আর তোর সাথে থাকলে অকালেই আমার সেটা হারাতে হবে। তাহরিমা বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, ছি মিস্টার তালুকদার, একজন বিশিষ্ট সমাজসেবক, গুণী একজন মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইনোসেন্ট একটা ছেলেকে আপনি এত বড় অপবাদ দিতে পারলেন? আপনার ঠোঁটে মুখে বাজলো না আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করি? ছি 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 ছি। এই শোন তাহরিম, তুই আমার বাপ না, আমি তোর বাপ। একটা মানুষ এত অভিনয় কিভাবে করতে পারে? হাউ ইজ দিস পসিবল? তাহরিম সিরিয়াস হবার ভান করে বলল, বাবা বল। তোমার আর একটা নাতনি দরকার না? একটা হয়েও যেন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, আর একটা কাজ করো, প্রাজ্ঞকে তুমি রাখো। বলে প্রাজ্ঞকে তাপস তালুকদারের কোলে দিয়ে সিঁড়ি উঠতে উঠতে বলল, বাবা প্রাজ্ঞ, আজ তুমি তোমার দাদা ভাই। বাবা প্রাজ্ঞ, আজ তুমি তোমার দাদা ভাইয়ের কাছেই থাকো, আমি বরং তোমার খেলার সাথে আনা ট্রাই করি, কেমন? প্রাজ্ঞ বাপের কথা কি বুঝলো জানা নেই, তবে মাথা হেলিয়ে দাদার কাঁধে রাখলো। মানুষে দাদার সাথেই থাকবে। তাহরিম হাসলো। ছেলেটা হয়েছে একদম বাপের বাধ্যগত, বাপ যা বলে তাই। তাহরিম তাপস তালুকদারের উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস দিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। বেচারা তাপস তালুকদারের কিছু বলার ভাষা নেই, প্রাজ্ঞের দিকে তাকিয়ে বলল, দোয়া করি ভাই, তুই যেন তোর বাপের মতো হোস। তোর বাপ যেমনটা জীবন আমাকে জ্বালালো, তুইও তোর বাপকে জ্বালাবি। বলেই নাতিকে নিয়ে নিজের রুমে চলে গেল। পূর্ণ, ওই যে দেখো তোমার পেছনে তেলাপোকা। আমি ঘাড় ঘুরিয়ে তেলাপোকার দিকে না তাকিয়ে তাকালো তাহরিমের দিকে। ভ্রুকুচকে বলল, তো আমি কি করব? তাহরিম ভেবাচাকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, না বললাম আর কি, এখন কি করবে এটাকে? আমি দীর্ঘশ্বাস ফেললাম, দাঁতে দাঁত চেপে বললাম, এক কাজ করি, তেলাপোকাটা ধরে আপনার জন্য তেলের মধ্যে দিয়ে কড়কড়ে করে ভাজি করি, আপনাকে পরিবেশন করি, কেমন? আমার কথায় তাহরিম হকচকিয়ে উঠল। ফলশ্রুতিতে তার কাশি উঠে গেল। তার ধারণারও বাইরে ছিল উত্তর এটা। কাশি থামিয়ে চোখ বড় বড় করে তাকালো সে। বলল, কি জঘন্য কথাবার্তা, খাটাস মেয়ে কোথাকার। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ইয়াহ আই নো, বলে বিছানা ঠিক করতে লাগলাম। তাহরিম বিড়বিড় করে বলল, আনরোমান্টিকের বস্তা একটা। আমি এমনই। তাহরিম বিছানায় বসতে বসতে বলল, কোথায় ভাবলাম তেলাপোকা দেখে ভয় পেয়ে আমাকে একটু জড়িয়ে টড়িয়ে ধরবা, না কি ঘোড়ার ডিম মার্কা কথা বলে, মোটের 24টা বাজা দিছে দূর। আমি তাহরিমের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। শুনুন, আপনি ভুলে যাবেন না, একটার বাপ হয়েছেন, কদিন পরে ছেলের বিয়ে দেবেন। এসব রোমান্সের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে বিছানা ঠিক করে দিচ্ছি, ঘুমান আপনি। বুড়ো বয়সে ভীমরতিতে পেয়েছে। তাহরিম হুট করেই আমার হাতে টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে কোমর চেপে ধরে বলল, ঘরে এমন সুন্দরী আর মায়াবতী বউ থাকলে কেউ বুড়ো হয়? সবে তো একটা হলো, ডজন খানেক হোক, তারপর না হয় বয়সের কথা চিন্তা করা যাবে। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকিয়ে বললাম, প্রাজ্ঞ কোথায়? উনি আমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, বাবার কাছে। আমি কিছু বললাম না। বউ? ওনার এমন নেশাক্ত কণ্ঠে কেঁপে উঠলাম।
হুম। আজকের রাতটা আমার করে দিবা বউ। ওনার হাতটা খানিকটা আলগোছে ছাড়তেই আমি দৌড়ে বেলকনিতে এসে দাঁড়ালাম। বুকের মাঝে কেমন যেন মন্দিরের ঘন্টার মতো বেজে চলল। কি ভীষণ অস্থিরতা। শ্বাস প্রশ্বাস যেন ক্রমশ পাল্লা দিয়ে ভারী হতে চলল। তাকালাম দূর ল্যাম্পপোস্টের আলোতে। উনি রুমের লাইট অফ করে আমার পেছনে এসে দাঁড়ালো। অন্ধকারে ওনার শক্তপোক্ত হাত রাখলো আমার পেটের উপর, যার শীতলতা কাপড়ের উপর থেকে টের পাচ্ছি আমি। অন্তর্দেশ কেঁপে উঠল ক্ষণে ক্ষণে। এই কেমন বাজে অনুভূতি। আমার হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে বেলকনির রেলিং এর সাথে চেপে ধরলো। আমি মাথা নিচু করে আছি। উপরে তাকানোর সাহস কেন যেন হচ্ছে না আমার। বউ, আরে তাকাও না আমার দিকে, আমার চোখের দিকে তাকাও। না। এমন তো নয় যে আজ আমাদের প্রথম রাত, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তাকালাম ওনার চোখের দিকে। জল জল করতে থাকা চোখের মনি ওনার ভীষণ ভাবে টানে আমায়। তাকিয়ে থাকতে পারি না, চোখ জ্বালা ধরে। কিভাবে বোঝাই আমি তাকে? 1000 বছর পার হলেও আপনার প্রতি আমার অনুভূতিগুলো সেই প্রথম দিনের মধ্যে হবে মন্ত্রী সাহেব। সদ্য জন্ম নেওয়া অনুভূতিটা যেমন ছন্ন ছাড়া বাধাহীন, আপনার প্রতি আমার অনুভূতিগুলো ঠিক এমনই বাধাহীন। আপনার ওই চোখে আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না মন্ত্রী সাহেব। এর জন্য কি আমার শাস্তি হওয়া উচিত? আমার চোখগুলো কেমন বন্ধ হয়ে আসে। আপনার গায়ের গন্ধ কেমন যেন মাতাল মাতাল লাগে, নেশা ধরে যায়। এই অপরাধে কি আমার শাস্তি হওয়া উচিত? বলুন না মন্ত্রী সাহেব। আমার আকুতি ভরা কণ্ঠ শুনে উনি হাসলেন। উনি মুচকি হেসে আমার আরো কাছে আসলেন। মাঝে 1 ইঞ্চি দূরত্ব অবশিষ্ট নেই। আমার কানের কাছে মুখ নিয়ে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, তোমার শাস্তি প্রাপ্য। আমাকে এত বেশি ভালোবাসার শাস্তি, আমাকে আগলে রাখার শাস্তি, আমার চোখের মায়ায় পড়ার শাস্তি, আমার গন্ধে মাতাল হবার শাস্তি, আমার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে রাখার শাস্তি, আমার বাচ্চার মা হবার শাস্তি, আমাকে নিজের ভালোবাসায় বেঁধে ফেলার শাস্তি। তোমার জন্য আমার খেতে শান্তি নাই, বসে শান্তি নাই, ঘুমিয়েও শান্তি নাই। সবকিছু তোমার দখলে নেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কিছুটা থেমে আর তোমার শাস্তি হলো? আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, আমার একটা প্রিন্সেস লাগবে বউ, ঠিক তোমার মতো। আমি মাথা নিচু করে আছি। উনি মাথা ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি ধরেই নেব নীরবতা সম্মতির লক্ষণ? উনি হুট করে আমায় কোলে তুলে নিলেন। আমি চমকে তাকালাম ওনার চোখের দিকে। কোলে তুলেই রুমের দিকে হাঁটা শুরু করলো। আর ভেতরে যাব না আমরা। সুখে থাকুক মন্ত্রী সাহেব আর পূর্ণার দুষ্টু মিষ্টি সংসার।